বাংলাদেশের সেনাবাহিনী আজ সংকটে। আমি যখন বলছি বাংলাদেশের সেনাবাহিনী আজ সংকটে, তখন আপনার মাথার ভেতরে প্রথম যেই চিত্রটি ভেসে উঠবে, আপনার মনে হতে পারে কোনো বাইরের শত্রুর আক্রমণ, কোনো বাইরের দেশের আক্রমণ বাংলাদেশের সেনাবাহিনীর উপরে হয়েছে। টোকাইয়ের বাচ্চা, কিছু হোমগ্রোন রাজাকারের বাচ্চা আজকে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। তারা ক্রমাগতভাবে সেনাপ্রধান, বাংলাদেশ সেনাবাহিনী এবং কি অদ্ভুত সব নামে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে ডাকছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের কি হয়েছে এবং তাদের মাঝখানে কি নিয়ে দ্বন্দ্ব, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, মূলত এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহর সঙ্গে কি হয়েছে তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। হাসনাত আবদুল্লাহ ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মূলত কি হয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী আজ সংকটে। আমি যখন বলছি বাংলাদেশের সেনাবাহিনী আজ সংকটে, তখন আপনার মাথার ভেতরে প্রথম যেই চিত্রটি ভেসে উঠবে, আপনার মনে হতে পারে কোনো বাইরের শত্রুর আক্রমণ, কোনো বাইরের দেশের আক্রমণ বাংলাদেশের সেনাবাহিনীর উপরে হয়েছে। কিন্তু এই কথাটি খুবই অবিশ্বাস্য হলেও সত্যি যে কিছু হোমগ্রোন টোকাইয়ের বাচ্চা, কিছু হোমগ্রোন রাজাকারের বাচ্চা আজকে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। তারা ক্রমাগতভাবে সেনাপ্রধান, বাংলাদেশ সেনাবাহিনী এবং কি অদ্ভুত সব নামে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে ডাকছে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে পলিটিক্যাল রেটরিক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে কথা বলেছি, সমালোচনা করেছি, কিন্তু একটা ব্যাপার সব সময় মাথায় রেখেছি যে আমরা যদি কোনো সুনির্দিষ্ট কারো ব্যাপারে কথা বলেও থাকি, সেনাবাহিনীকে কখনো আমরা অ্যাজ এ হোল প্রশ্নবিদ্ধ কখনো করি না। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের এক ধরনের শ্রদ্ধা, কারণ এটা আমাদের একটা সার্বভৌমত্বের প্রতীক। সেই পোশাকটা, এই পোশাকের গল্প যখন আমি বলছি, তখন মনে হয় একটা গল্প আমার বলে নেওয়া ভালো। সেটা হচ্ছে যে সেনাবাহিনীতে যাবার আমার অসম্ভব রকমের ইচ্ছে ছিল, কারণ এখন যিনি সেনাপ্রধান তারই বন্ধু মেজর জিয়াউল মিল্লাত, তাকে দেখে আমরা ছোটবেলাটা বড় হয়েছি। ইনফ্যাক্ট ওয়াকারুজ্জামানকেও কতবার দেখেছি আমি। কিন্তু কথাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ছোটবেলাতে থেকে একজন সেনাবাহিনীর অফিসারকে দেখে সেনাবাহিনীতে যেতে চাওয়া, এটাই সেনাবাহিনী। অর্থাৎ এই পোশাকটার প্রতি ভালোবাসা, ভালো লাগা। আমার মনে আছে যে সেনাবাহিনীতে যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম, ভাইভাতে আমাকে প্রশ্ন করেছিল যে তুমি সেনাবাহিনীতে কেন আসতে চাও, এবং অনেস্ট অ্যান্সারটি দিবে। সার্বভৌমত্ব রক্ষা করতে চাও, দেশে নিরাপত্তা দিতে চাও, এসব কথা অনেক শুনেছি। রিয়েল রিজনটা বলো, ভেতর থেকে যেটা আসে। আমি তখন বলেছিলাম যে আমি চাই যত গুন্ডা সন্ত্রাসী আছে তারা আমাকে দেখে ভয় পাবে, আমি সেই কারণে সেনাবাহিনীতে যেতে চাই। উপস্থিতরত যে সেনা কর্মকর্তা যারা ছিলেন তারা হাসা শুরু করলেন এবং তারা আমার উত্তরটা পছন্দ করেছেন। তারা বলেছেন যে এটা আসলেই একটা অনেস্ট অ্যান্সার ছিল, খুবই সরল একটা অ্যান্সার ছিল। ইয়েস, বাংলাদেশ সেনাবাহিনীর যে রেসপেক্ট, যে সম্মান, যে সন্ত্রাসীরা দেখলে ভয় পায়, এইটা সেনাবাহিনীর সৌন্দর্য। আজকে এই সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে, ক্রমাগতভাবে সেনাবাহিনীকে নানান ট্যাগে আপনার রূপান্তর করছে, নানানভাবে তাদেরকে বলছে। কারা বলছে? এই রাজাকারের বাচ্চা, রাজাকারের নতুন দল, জাতীয় নাগরিক পার্টি নামের এই টোকাইয়ের দল। এই টোকাইদের একজন প্রধান বা অন্যতম প্রধান হাসনাত আবদুল্লাহ, যাকে সবাই হাবাদুল্লাহ নামে চেনে। এই হাবাদুল্লাহ একটি স্ট্যাটাস দেয়, ওই স্ট্যাটাসে সে কি বিকৃত করে কথা বলছে, উত্তরপাড়া, তারপর ক্যান্টনমেন্ট, মানে এমন একটা ব্যাপার যে সে বিরাট বড় এক হ্যাডম।
সেনাপ্রধানকে জড়িয়ে বা তাকে ইঙ্গিত করে তাদের যে পুরো ক্ল্যানটা আছে, অর্থাৎ সে যখন একটা স্ট্যাটাস দেয় তখন ওই বাকি টোকাইয়ের বাচ্চা, যেমন এই আসিফ, নাহিদ, কষা সার্জিস, তারপরে ওই যে একটা বাবা ঘোর আছে চিটাগংয়ে, রাফি, এরা, তারপরে যে বিহারির বাচ্চাদের যে দল আছে ইনকিলাব মঞ্চ, তারপর হচ্ছে অ্যান্টি ফেসিস্ট কোয়ালিশন নামে আরেক বিহারির বাচ্চাদের দল আছে, এরা সবাই মিলে এক ধরনের আওয়াজ ওঠাবার চেষ্টা করে। আওয়াজ উঠলে যেটা হয় সেটা হচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই রাজু ভাস্কর্যের পাদদেশে 1000-2000 লোক বা এরকম 500 থেকে 2000 লোকের মতো জড়ো করে ভাঙচুর হই হট্টগোল করে দেখানোর চেষ্টা করে যে তাদের সাথে অনেক লোক আছে। এদের সাথে যোগ দেয় জামাতে ইসলামী, শিবির, এদের সাথে যোগ দেয় হিজবুত তাহরির এবং অ্যান্টি বাংলাদেশ যতগুলো দল আছে প্রত্যেকে তাদের সাথে যোগ দিয়ে এইটা দেখানোর চেষ্টা করে যে তাদের সাথে জনতা আছে। কিন্তু এই প্যাটার্নকে আজকে ভাঙার সময় এসেছে। আমরা অনেকগুলো প্রশ্নও করতে চাই। এই হাবাদুল্লাহ বলেছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে নাকি পুনর্প্রতিষ্ঠা করতে চায় সেনাবাহিনী। বাংলাদেশ আওয়ামী লীগকে সেনাবাহিনীকে পুনর্প্রতিষ্ঠা করতে হবে কেন? বাংলাদেশ আওয়ামী লীগ কি কোনো নিষিদ্ধ দল? বাংলাদেশ আওয়ামী লীগ কি এমন কোন দল যে তাকে নতুন করে রিফর্ম করবার দরকার হয়েছে, নতুন করে তাকে কাজ করবার দরকার হয়েছে? আমি যদি সমস্ত কিছু বাদ দিয়ে বাংলাদেশের ইলেকশনের ডাটাগুলো অ্যানালাইসিস করি, বাংলাদেশ আওয়ামী লীগ যেবার হেরেছে, অর্থাৎ 2001-এর ইলেকশনে, সেইবারও বাংলাদেশ আওয়ামী লীগের ভোট ছিল 40 পয়েন্ট প্লাস। যিনি বা যারা সেই সময় জয়ী হয়েছিল বিএনপি, তাদের ভোট ছিল 40.86 অর সামথিং, কিন্তু এককভাবে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে 40 পয়েন্ট প্লাস। এরকম একটা দলকে পুনর্প্রতিষ্ঠা সেনাবাহিনী কেন করবে? আর সেনাবাহিনীর তো এটা দায়িত্বও না। এই যে কথাটা বলছে, এইটা সত্যতা কি? বাংলাদেশ আওয়ামী লীগের একজন মন্ত্রী মোহাম্মদ আরাফাত তার একটি স্ট্যাটাসে বলেছেন যে এই টোকাইয়ের বাচ্চারা মিথ্যা কথা বলে। জুলাইয়ে যখন তারা জঙ্গি হামলা করছিল তখন বাংলাদেশ আওয়ামী লীগ নানানভাবে তাদের সাথে মিটিং হয়েছে, এমনকি উনি সুনির্দিষ্টভাবে 20 জুলাইয়ের একটি মিটিং এর কথা বলেছে যে তাদের সাথে 2 ঘন্টার মিটিং হওয়ার পরেও বাইরে এসে বলেছে আমাদের কোনো মিটিং হয়নি, তারা জানেই না। আমার কাছে যে ইন্টেল আছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে, এই হাবাদুল্লাহ এবং সার্জিস তারা বারবার তাদের নিরাপত্তা চেয়েছিল। তারা বলছিল যে আমরা এই আন্দোলনে নেই, আমরা এই আন্দোলন করতে চাই না, এটা নাহিদ করছে, এটা আসিফ করছে, এটা অন্যরা করছে, ওদের সাথে জামাত আছে, হিজবুত তাহরির আছে, আমরা এগুলোতে নেই। এই কথা বারবার বলে সেনাবাহিনীকে বলেছিল, কর্তা ব্যক্তিদেরকে বলেছিল, আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতাদেরকে তারা বলেছিল। তো এই টোকাইদেরকে আপনি বিশ্বাস করবেন কিভাবে? সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে এই টোকাই বলছে তার সাথে আরো নাকি অনেকেই ছিল। কারা ছিল? কোন আর্মি অফিসারের সাথে কথা বলেছে, কোন জেনারেলের সাথে কথা বলেছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে সেনাবাহিনী কথা বলতে যাবেই বা কেন? ইয়েস, সেনাবাহিনী প্রধান একটি ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে। সেনাপ্রধান একা তো ইনক্লুসিভ ইলেকশন চাননি, ইউরোপিয়ান ইউনিয়ন চেয়েছে, আমেরিকা চেয়েছে, ইন্ডিয়া চেয়েছে, পৃথিবীর বড় বড় দেশগুলো, বড় বড় শক্তিধর দেশগুলো, ডেমোক্রেটিক দেশগুলো, তারা বলেছে যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশন হতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ তো বাংলাদেশে কোনো নিষিদ্ধ দল নয়। বাংলাদেশ আওয়ামী লীগের কি বাংলাদেশে রাজনীতি করবার অধিকার কখনো হারিয়েছে? তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া ইলেকশনের যেই কথাটা বা যেই প্রেশারটা তারা দিতে চাচ্ছে, তারা কে? এবং এই কথা বলে বাংলাদেশ সেনাবাহিনীকে সাধারণ জনতার এই মুখোমুখি করতে যে চাইছে, উদ্দেশ্যটা কি? যারা বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে, এই তারাই সেমিনারে বলছে যে মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানের পক্ষে ছিল, যারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল, তাহলে তাদের অবস্থান ঠিকই ছিল। এইটা প্রকাশ্যে বলেছে। তারা প্রকাশ্যে এও বলেছে যে 71-এর ঘাতক, নরঘাতক দেলোয়ার হোসেন সাঈদীর যে বিচার হয়েছে, এই বিচারের প্রেক্ষিতে তারা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে প্রতিশোধ নিতে চায়। তারা বলেছে যে এই সাঈদীর বিচারের প্রেক্ষিতে তারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ফাঁসি দিতে চায়। এই পাকিস্তানি এই রাজাকারের বাচ্চারা
আজকে সেনা প্রধানকে সাধারণ মানুষের সামনে মুখোমুখি করেছে এবং এমন একটা অবস্থাতে নিয়ে যাচ্ছে যে যেন বাংলাদেশটা একটা লক হয়ে গেছে। এই টোকাইয়ের বাচ্চারা কাকে ধমক দেয়? সেনাবাহিনীকে। সেনাবাহিনীকে ধমক দিয়ে তারা কি প্রমাণ করতে চায়? অ্যান্টি ফেসিস্ট কোয়ালিশন নামের আরেকটা বিহারির দল আছে যারা শাহবাগে দাঁড়িয়ে বলছে মোল্লা তেরা খুন সে ইনকিলাব আয়া হে, অর্থাৎ যুদ্ধপরাধী কাদের মোল্লার রক্ত বেয়ে নাকি বিপ্লব এসেছে। এই টোকাইয়ের বাচ্চারা আজকে সেনাবাহিনীকে ধমক দিচ্ছে। এই সেনাবাহিনী আমাদের কাছে একটা শৌর্য বীর্যের প্রতীক ছিল এবং আছেও। এই সেনাবাহিনীকে রাস্তার দুই পয়সার টোকাইরা যখন ধমক দিচ্ছে, যখন তারা 200-300 লোক জড়ো হয়ে সেনাবাহিনীকে দেখিয়ে দিবে, গুড়িয়ে দিবে, ক্যান্টনমেন্ট শেষ করে দিবে, পুড়িয়ে দিবে, এগুলো বলছে, তখন আমাদের সেনাবাহিনী চুপ করে কেন? আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আছি, থাকবো। ইয়েস, সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করেছি, সে সমালোচনা করব এবং সেটা যৌক্তিক সমালোচনা। কিন্তু সেনাবাহিনীকে ঘুরিয়ে দেব, সেনাবাহিনীকে পুড়িয়ে দেব, ক্যান্টনমেন্ট শেষ করে দেব, এই সাহস এই বাংলাদেশে এরা পেল কোথায়? এবং বাংলাদেশ সেনাবাহিনী এখনই তাদের সুবর্ণ সুযোগ যে তাদের এই পোশাক, তাদের এই ডিসিপ্লিন বাহিনীকে যারা প্রশ্নবিদ্ধ করেছে তাদেরকে কঠিন জবাব দেবার। এই 2 টাকার ফকিন্নির বাচ্চারা বাংলাদেশ সেনাবাহিনীকে এইভাবে অপদস্থ করছে, অপমান করছে এবং একজন বাংলাদেশী নাগরিক হিসেবে প্রতিনিয়ত সেটা সহ্য করছি। কেন সহ্য করব? বাংলাদেশ সেনাবাহিনীর কোনো জেনারেল নাই, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর, কর্নেল, জুনিয়র অফিসার, সিনিয়র অফিসার তারা এগুলো দেখে না। আমি বুঝি না, তাদের খারাপ লাগে না? আমি যদি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার এত খারাপ লাগতে থাকে, আমার ভেতরটা জ্বলে পুড়ে যেতে থাকে, তাহলে সেনাবাহিনী খারাপ লাগে না? তাদের তো পোশাক, তারা তো চাকরি করছে। এই 2 টাকার 2 পয়সার এই কুত্তাগুলা তারা যখন এইসব কথাবার্তা বলছে, এই 2 টাকার এই টোকাইগুলো যখন সেনাবাহিনীর দিকে আঙুল তুলছে, তখন তারা বসে বসে কি করছে, কি দেখছে, কি চায়, আর কি দেখতে চায়? তারা সেনাবাহিনীকে নামিয়ে কোথায় নিয়ে এসেছে? সেনা প্রধানের সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আছে, প্রত্যেক লোক আছে। আমি মনে করি সেনাবাহিনী নিশ্চয়ই এই টোকাইয়ের বাচ্চাদের উচিত শিক্ষা দিবে। সাধারণ জনতা সেনাবাহিনীর সাথে আছে, সেনাবাহিনী সাধারণ জনতা। বাংলাদেশের নির্বাচনে সহায়তা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, আরও পশ্চিমা বিদেশিরা, পশ্চিমারা বেসিক্যালি। তো এই যে সহায়তা করতে চায়, তারা নির্বাচন কমিশনের সাথে দেখা করছে নিয়মিত এবং তারা বলছে যে আমরা সহায়তা করতে চাই, টেকনিক্যাল সাপোর্ট দিতে চাই। এই সহায়তার উদ্যোগ কিংবা সহায়তার চেষ্টা, এটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন কিংবা বড় একটা সুখবর হয়ে দাঁড়াবে। কারণ তারা যদি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার সাথে এনগেজ থাকে বা টেকনিক্যাল সাপোর্ট দেয়, কারচুপি নির্বাচনের স্বপ্ন যারা দেখছেন তাদের স্বপ্ন আর পূরণ হবে না। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবেই এবং নজিরবিহীন সুষ্ঠু নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে আগামী নির্বাচন। এখন ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, পশ্চিমারা এর আগেও সহায়তা করতে চেয়েছে, কিন্তু আওয়ামী লীগ সহায়তা নেবে তো দূরের কথা, তাদের কারচুপি নির্বাচনের বন্দোবস্ত করতে বিদেশি পর্যবেক্ষক আসার সুযোগও দেয়নি, লেট অ্যালন টেকনিক্যাল সাপোর্ট। কিন্তু এখন ডক্টর ইউনূস যেহেতু ইন্টারন্যাশনাল এনগেজড একজন রাষ্ট্রপ্রধান, তিনি সহায়তার সুযোগ করে দিবেন। তো এটার কয়েকটা দিক রয়েছে। একটা হচ্ছে যে বিএনপির যে কারচুপি চেষ্টা সেটা ধ্বংস হবে, আর একটা হচ্ছে যে নির্বাচনে দেরি হবে। আপনি যদি ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের স্ট্যান্ডার্ড মেনে তাদের সহায়তা নিয়ে নির্বাচন করতে চান, সেটা ডিসেম্বরে সম্ভব নয়। যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন ঠিক নেই,
পুলিশ নিরপেক্ষ নয়, পুলিশ এখন পর্যন্ত ফাংশনাল নয়। অনেক সংস্কারের প্রয়োজন, যেখানে জাতিসংঘ এসে সংস্কারের উপর জোর দিয়েছে, দ্রুত নির্বাচনের কথাটা একবারও বলেননি। তাহলে দর্শক, এগুলো থেকে স্পষ্ট হয় যে আগামী নির্বাচন যথেষ্ট দেরিতে হবে এবং ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হবে। সেখানে বিএনপির কারচুপি চেষ্টা সফল হবে না। আমাদের সাহায্য করতে চায় ইউরোপীয় ইউনিয়ন, সিইসি কথা বলেছেন। এটা তাৎপর্যপূর্ণ, ইউরোপীয় ইউনিয়ন এসে সাহায্যের কথা বলছেন। আওয়ামী লীগ যেরকম ক্ষমতায় থেকে বিদেশিদের চোখে ধুলো দেওয়া যায়, তাদেরকে বিভিন্ন জায়গায় রিস্ট্রেইন করা যায়, কিন্তু ক্ষমতার বাইরে থেকে বিএনপি আওয়ামী লীগের মতো বিদেশিদের চোখে ধুলো দিতে পারবে না, এটা আদৌ সম্ভব নয়। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন আমাদের সাহায্য করতে চায়। তারা জানতে চেয়েছিল ভোটের বাজেট কত, আমাদের টাকা পয়সা ঠিকমতো রয়েছে কিনা, কোনো রকম অসুবিধা আছে কিনা। দেখেন, মনে করেন যে টাকা পয়সা ঠিকমতো নাই, ধরে নিলাম, এখন তারা টাকা পয়সা দিবে। টাকা পয়সা বিদেশিরা কি এমনি এমনি টাকা পয়সা দেয়? অনেক কন্ডিশনে দেয়। এখন তাদের রিকোয়ারমেন্টস, তাদের কন্ডিশন মানতে গেলে নির্বাচন ফ্রি ফেয়ার হতে বাধ্য হবে। আর তারা যে প্রক্রিয়া যুক্ত হবেন, এই সহযোগিতা প্রক্রিয়া, সেই সহযোগিতা প্রক্রিয়া ওভারনাইট সম্ভব নয়, তাতেও যথেষ্ট সময় লাগবে। এদিক থেকেও নির্বাচন যথেষ্ট দেরিতে হবে। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বেলা 11টায় প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে তিনি কথা বলেন। দেখেন, এরকম নিয়মিত বিভিন্ন দেশের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের সাথে সফর করছেন এবং নানান বিষয়ে এভাবে আশ্বাস দিচ্ছেন এবং নানান বিষয়ে তারা খোঁজ খবর নিচ্ছে। তো একসময় আমরা বলতাম যে জাতিসংঘের অধীনে আমরা নির্বাচন চাই, দ্যাটস ইম্পসিবল, জাতিসংঘের অধীনে কোনো নির্বাচন হয় না। কিন্তু আমরা বলতাম এর মানে জাতিসংঘ এভাবে টেকনিক্যাল সাপোর্ট দিক, তাদের একটা সুপারভিশন থাকুক, তাদের স্ট্রং পর্যবেক্ষক টিম থাকুক। তো এখন কিন্তু দর্শক, সেই জাতিসংঘের অধীনে নির্বাচনের মতোই, জাতিসংঘের অধীনে নির্বাচন ডাজন্ট মিন দ্যাট নির্বাচন কমিশন থাকবে জাতিসংঘ না। জাতিসংঘের অধীনে নির্বাচন মানে একটা সুপারভিশন, একটা টেকনিক্যাল সাপোর্ট, একটা এনগেজমেন্ট থাকবে। সেরকমই কিন্তু হতে যাচ্ছে। নট অনলি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ইউকে, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন অ্যাজ এ হোল এবং আলাদা আলাদা ইউরোপীয় বিভিন্ন রাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে বা বাংলাদেশের নির্বাচন টেকনিক্যাল সাপোর্ট দিতে তারা ইন্টারেস্টেড। সিসি বলেন, ওনারা মূলত জানতে চেয়েছিলেন যে আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি আছে কি। আমরা যা যা করছি তাদের জানিয়েছে, নির্বাচনের সামনে রেখে প্রস্তুতি সবকিছু জানিয়েছি। দেখেন, সোফার নির্বাচনের প্রস্তুতি বা ডেভেলপমেন্ট যতটুকু পশ্চিমারা জানতে পেরেছেন, তাতে কিন্তু কেউই তারা দ্রুত নির্বাচনের কথা বলছে না। এর মানে ডিসেম্বর নির্বাচন এটা একটা অবাস্তব কথা, এটা মানা হবে না। সিসি বলেন, ওনারা মূলত প্রস্তুতি সবকিছু তারা জানিয়েছেন। তিনি বলেন, আমরা বলেছি আমাদের টাকা পয়সার কোনো অসুবিধা নেই সরকারের। দেখেন, এটাও কিন্তু খুব রহস্যজনক যে একটা দেশ এসে বলবে যে টাকা পয়সার কি অসুবিধা আছে, থাকলে বলেন। এটা কি এমনি এমনি বলে? তাদের কোনো ইন্টারেস্ট, তাদের কোনো পলিসি বা এগুলোর সাথে একটা সম্পর্ক আছে বলেই বলে। মানে অনেক কিছুই ঘটবে। সরকারের কাছে বাজেট চেয়েছি, তবে ওনারা মানে এই প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়নের আমাদের সাহায্য করতে চান এমনি এমনি, কখনোই না। অতএব নির্বাচনে অনেক খেলা আছে, বিএনপির ওই কারচুপি চেষ্টা সফল হবে না। আমাদের কি প্রয়োজন সেটা জানতে চান। আমরা বলছি ইউএনডিপি ইতিমধ্যে একটি নিড অ্যাসেসমেন্ট করেছেন, একটা টিম পাঠিয়েছিল, তারা সব সহায়তা দিতে প্রস্তুত আছে। বাংলাদেশের উন্নয়নের সহায়তা করতে চান তারা আগামী মাসে একটি কর্মশালা করবেন, সেখানে সিভিল সোসাইটি থাকবে। আমরা পোলিং এজেন্ট, ভোটার এডুকেশন, স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে চেয়েছেন। এএমএম নাসির উদ্দিন বলেন, আন্তর্জাতিক মানের একটা নির্বাচন ওনারা তো দেখতে চান,
আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ। এখন আন্তর্জাতিক মানে নির্বাচন ডিসেম্বরে সম্ভব নয়, আমি এই কথাটাই বারবার বলতে চাই। এখানে আমাদের দ্বিমত নেই। তারা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন চান, যেটা আমাদেরও ওয়াদা, এটা আমরাও চাই। নিরপেক্ষভাবে আমরা কাজ করব, এটা তো আমাদের ঘোষণা দিয়েছি। আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করছি। এমন কোনো দিন আছে যে আমাদের কেউ কথা বলছে না আপনাদের সঙ্গে? এটা আসলে কি বোঝায়? আমরা কোনো লুকিছাপা করছি না, আমরা যা করছি একান্ত স্বচ্ছতার সঙ্গে। এর মানে চাইলেও ওই বিএনপির কথায় নির্বাচন কমিশন চলছে, কিন্তু না, ইন্টারন্যাশনাল সুপারভিশন চলছে। আন্তর্জাতিক মানের একটা নির্বাচন বলতে যা বোঝায়, জাতিসংঘের অধীনে নির্বাচন বলতে আমরা যা বোঝাতাম, ওই টাইপের কিছুই আগামী নির্বাচন হবে। ডক্টর ইউনূস খুব সহজে বিএনপির কোর্টে বল ঠেলে দিবেন না যে তারা কারচুপি করে নিয়ে যাবে। অতএব বিএনপি কারচুপি চিন্তা বাদ দেন। জনগণের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি জাতিসংঘের মহাসচিব জনাব অ্যান্থনি গুতেরেস বাংলাদেশ সফর করেছেন। তার এই সফরটি জাতিসংঘের সরকারি যে সফরসূচি, সেখানে কতটা গুরুত্ব ছিল বা এই সফরের কতটা প্রয়োজন ছিল, কিংবা এই সফরের ফলে রোহিঙ্গাদের ভাগ্যের কোনো উন্নতি ঘটবে কি ঘটবে না, এরকম কোনো নিশ্চয়তা আমরা পাইনি। বরং তিনি যেভাবে বাংলাদেশে এসেছেন, মনে হচ্ছে যে তিনি তার একজন পুরনো বন্ধু, তার হাতকে শক্তিশালী করার জন্য, তাকে তার কর্মে প্রেরণা দেওয়ার জন্য, আশ্বাস দেওয়ার জন্য, এবং তার বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা প্রতিপক্ষ, তাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আছি। এবং সম্ভবত সেই ধরনের একটি অনঅফিশিয়াল ভিজিটে তিনি বাংলাদেশে এসেছিলেন। তার এই ভিজিটের কথা শুনে বা দেখে আমাদের মনে হলো যে একসময় মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, তিনি যখন প্রেসিডেন্ট, তখনও ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে তিনি অলনে ছাড়েন বাংলাদেশে এসেছিলেন। এবং বিল ক্লিন্টনের সেই আগমনের ফলে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌভাগ্যের যে দ্বার, এটি উন্মোচিত হয়ে গিয়েছিল। আপনাদের মনে আছে যে তার হয়ে, অর্থাৎ ডক্টর ইউনূসের হয়ে, হিলারি ক্লিন্টনও বাংলাদেশে এসেছিলেন বিশ্ববিখ্যাত ফুটবলার জিদান। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং বা তার যে আন্তর্জাতিক অঙ্গনে বা পরিমণ্ডলে যে সম্পর্ক, সেই সম্পর্ক তিনি কখনো দেশের বাইরে, কখনো দেশের ভিতরে, কখনো তার ব্যবসায়, কখনো তার কাজে, কখনো তার প্রসিদ্ধিতে তিনি সেটি ব্যবহার করেছেন। একইভাবে জনাব গুতেরেসের যে আগমন এই সময়টিতে, এটি তার ভঙ্গুর রাজনীতি, এটি তার ভেঙে পড়া প্রশাসন, তার প্রতি যে অনাস্থা এবং একটি অনিশ্চিত গন্তব্য, সেই গন্তব্যের পথে কিছুটা হলেও প্রেরণা জুগিয়েবে। আমরা এই জনাব অ্যান্থনি গুতেরেসের যে আগমন বাংলাদেশ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উচ্ছ্বাস, এবং তিনি যে জায়গাতে গিয়েছেন, অর্থাৎ রোহিঙ্গা পল্লীতে গিয়েছেন, সেই জিনিসগুলো যদি আমরা পাশাপাশি রেখে বিচার করি, বিশ্লেষণ করি, তাহলে অনেকগুলো ভয়ঙ্কর, অনেকগুলো সুদূর প্রসারী, অনেকগুলো চিন্তার উদ্রেককারী ঘটনা দেখতে পাব। প্রথমত,
আপনারা জানেন যে সাপ কখন সেই যাকে বলে ফনা তুলে, সাপ কখন খোলস পাল্টায়। আপনারা কি জানেন যে বাঘ কখন ঘাস খায়? কিংবা আপনারা কি জানেন হাতি কখন গু খায়? ক্যান ইউ ইমাজিন? হাতি কখন গু খায়, বিষ্ঠা, আবর্জনা কখন খায়? তো এই জিনিসগুলো প্রকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এমনকি দেখবেন আপনার বিড়াল হঠাৎ ঘর থেকে বের হয়ে সে দুব্বা ঘাস খাচ্ছে। কেন খাচ্ছে? তদ্রূপ মানুষের মধ্যে কতগুলো মৌলিক পরিবর্তন রয়েছে। মানুষ যখন হঠাৎ করে তার কণ্ঠ পরিবর্তন করে ফেলে, ভাষা পরিবর্তন করে ফেলে এবং পোশাক পরিবর্তন করে ফেলে, আপনি ধরে নেবেন যে এর পেছনে সুদূর প্রসারী একটি পরিকল্পনা রয়েছে। এখানে মিস্টার অ্যান্থনি গুতেরেস তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী পাঞ্জাবি পরে রোহিঙ্গাদের ওখানে গিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এমনি পাঞ্জাবি পরেন, তার নিচে জিন্স বা অন্য প্যান্ট পরেন, আবার সঙ্গে একটা কেটস পরেন। এটি তার একটা কমন পোশাক। কিন্তু জীবনে তাকে যেটি করতে দেখিনি সেটি হলো টুপি পরতে দেখিনি। তিনি অবশ্য টুপি পরেছিলেন। হাসান আরিফ সাহেব যখন মারা গিয়েছিল তখন তার জানাজার জন্য ধানমন্ডির একটি মসজিদে গিয়েছিলেন, তখন তার মাথায় টুপি দেখেছিলাম। কিন্তু তার সুদীর্ঘ কর্মজীবন, সেই সুদীর্ঘ কর্মজীবনে আমরা কখনো তাকে মক্কা যেতে দেখিনি, মদিনা যেতে দেখিনি, আজমির শরীফ যেতে দেখিনি। বাংলাদেশের যে বিখ্যাত মাজার শরীফগুলো রয়েছে, বিশেষ করে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, এখানে সবাই যান, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যান, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যাননি। তিনি অনেক পোশাক পরেছেন, প্রয়োজনে অদ্ভুত পোশাক পরেছেন। খেলার মাঠে খেলার জার্সি গায়ে দিয়েছেন, হাতে মশাল নিয়েছেন, আরো অনেক কিছু করেছেন, কিন্তু টুপি পরেননি। তো এইরকম তিনি টুপি পরেছেন এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো গোল টুপি নয়, তিনি লম্বা টুপি পরেছেন। এই লম্বা টুপি অনেকটা জিন্না টুপির মতো, অনেকটা নেহেরু টুপির মতো, এবং রোহিঙ্গারা এই ধরনের টুপি খুব পছন্দ করেন। এবং আমাদের দেশের চট্টগ্রাম অঞ্চলে যে মাইজভান্ডারি আছে, এটি তাদের জাতীয় টুপি। তো তিনি সেই টুপি পরেছেন। তারপর তিনি যে ভাষণ দিয়েছেন, কথা বলেছেন অনেকক্ষণ ধরে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা এবং রোহিঙ্গাদের ভাষা এ দুটোর সম্মিলন। উনি চট্টগ্রামের লোক, চট্টগ্রামের সব মানুষই ইংরেজি, বাংলা এবং চট্টগ্রামের যে আঞ্চলিক ভাষা, এই তিনটি ভাষাতে খুব ফ্লুয়েন্টলি বলতে পারেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা করেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম ভাষার যে অপভ্রংশ, যেটি রোহিঙ্গা হয়ে গিয়েছে, সেই ভাষাটিও তিনি রপ্ত করেছেন। এবং রোহিঙ্গাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে ইন্সপায়ার্ড করার জন্য, মোটিভেট করার জন্য তিনি যে কথাগুলো বলেছেন, সেগুলো বাংলাদেশের রাজনীতিতে আগামীতে অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে ফেলেছে। সেটি হলো শেখ হাসিনা যে অভিযোগ করেছিলেন যে বাংলাদেশের অভ্যন্তরে বেশ কিছু অঞ্চল নিয়ে এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে, এমনকি ভারতের কিছু অংশ নিয়ে পশ্চিমারা এদেশে একটি খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। তিনি বলেছিলেন যে
আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ তার কাছে চাচ্ছে, এবং বিষয়টি এত গুরুত্বপূর্ণ ছিল যে স্বয়ং মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে এটি অস্বীকার করা হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে সেন্ট মার্টিন নিয়ে যে আমরা যে তৎপরতা দেখছি, যে কর্মকাণ্ড দেখছি, সৈয়দ রেজওয়ানা হাসান, যিনি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত উপদেষ্টা, তার যে বাড়াবাড়ি দেখছি, তাতে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে শেখ হাসিনার যে আশঙ্কা, তার যে কথা, তার যে বক্তব্য, এটি বারবার আমাদেরকে স্মৃতিকাতর করে তুলছে। এরপর এই রোহিঙ্গা জনগোষ্ঠী, তাদেরকে নিয়ে যে প্রচার অপপ্রচার দেশে এবং দেশের বাইরে, তারা একটি আলাদা রাষ্ট্র গঠন করতে চায়। এখন বাংলাদেশের জন্য বিস্ফোরা, এমনকি বাংলাদেশের যে অঞ্চলে তারা আছে, এই অঞ্চলকে তারা আলাদা করে তারা আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করে সেই অঞ্চল থেকেও বিরাট একটা ভূখণ্ড নিয়ে আলাদা রাষ্ট্র গঠন করতে চায়। এবং এই রাষ্ট্র গঠনের সঙ্গে বাংলাদেশের অনেক মৌলবাদী সংগঠন, ইসলামিস্ট জঙ্গি হিসেবে যাদেরকে পশ্চিমারা মনে করে, তারা এবং আরও অনেক সংগঠন জড়িত, চট্টগ্রামের অনেক আঞ্চলিক সংগঠন জড়িত। এবং এই রোহিঙ্গারা, প্রায় 15 লাখ রোহিঙ্গা, তাদের মধ্যে 10 থেকে 11টি সংগঠন রয়েছে। হাজার হাজার অস্ত্র তাদের রয়েছে, অবৈধ অস্ত্র। এহেন কুকর্ম নেই, খুন, ধর্ষণ, রাহাজানি, চোরাকারবারি সব তারা করে। এবং সেই রোহিঙ্গাদের বন্ধু সেজে তাদের ভাষায় কথা বলে তাদের সহানুভূতি আদায় করা, সমর্থন আদায় করার পেছনে টুপি মাথায় দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উপস্থিতি, এটি আপনার কেমন লেগেছে? আপনি কি তার এই কর্মকাণ্ডের মধ্যে কোন কোন শুভ ফল দেখতে পাচ্ছেন, কিংবা আপনি কি এর মধ্যে কোনো অশনির সংখ্যা দেখতে পাচ্ছেন, কিংবা পশ্চিমে কোনো চক্রান্ত রোহিঙ্গাদের নিয়ে আছে কিনা? চীন এখানে কি করতে যাচ্ছে? চীন কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে হঠাৎ করে দাওয়াত করে আলাদা চার্টার প্লেন পাঠিয়ে তিনি চীনা প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেইজিংয়ে নিয়ে যাচ্ছেন? এই সব মিলিয়ে পুরো পরিস্থিতি কেমন একটা জটিল থেকে জটিলতার মনে হচ্ছে। মহান আল্লাহ ভালো জানেন, তিনি আমাদেরকে হেদায়েত করুন। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখলেন, যে বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি সবথেকে হাইলাইট এবং ভাইরাল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহ, তাদের মাঝখানে কি হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে আলাপ এবং আলোচনা শুনতে পেয়েছেন। এবং সেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।